বিদ্যা এবার নিজে শ্রাবণকে টানতে টানতে থানায় নিয়ে যায় এবং বড়বাবুর হাতে হ্যান্ডওভার করে শ্রাবণকে বিদ্যা। হ্যাপি এবার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে পেরে দেখতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ফাগুন এবং তার কাকা এবং তার মামুনি মিলে কোর্টে যাচ্ছে। তখনই ওইখানে রিত চলে আসে। রিতকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। ফাগুনের মা বলতে থাকে, হ্যাঁ আমি জানতাম তুমি আসবে। ফাগুন তখন বলে, শোনো। ফাগুনের কাকা তখন বলতে থাকে, ঠেলার নাম বাবাজি। এদিকে ফাগুন বলতে থাকে, শোনো রিত, আমি জানি সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয়, কিন্তু তুমি আমাকে সেটা করতে বাধ্য করেছ। কি করবো বলো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। তখন ফাগুনের মা বলে, হ্যাঁ রিত, আমার মেয়েটা তোমার জন্য কেঁদে কেঁদে মরছে, এদিকে তুমি তাকে পাত্তাই দিচ্ছ না। এটা কি করে হয় বলো তো? আমি জানি তুমি কেন এসেছো। তখন রিত বলে, বলুন আমি কেন এসেছি। ফাগুনের কাকা বলে, তুমি এসেছো কোর্টের বাইরে কাজটা মিটিয়ে ফেলতে, তাই না? তুমি চাচ্ছ ফাগুনকে নিয়ে সংসার করতে, ওকে স্ত্রীর মর্যাদা দিতে, ঠিক বলছি তো? আর তাছাড়া তুমি মনে হয় আইনের পরিভাষাটা জানো না, তাহলে তুমি এরকম না করতে পারতে না, বুঝতে পেরেছো? আর তাছাড়া আমাদের কাছে সব এভিডেন্স আছে, একদম বিয়ের সাক্ষী থেকে শুরু করে যা যা করেছে সমস্ত ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। শুধু একটা প্রমাণই নেই, সেটা হচ্ছে সিঁদুরদান। তখন রিত বলে, দাঁড়ান 1 মিনিট, সিঁদুরদানও হয়ে গিয়েছে। যা শুনে ফাগুন এবং তার কাকা এবং তুষার ব্যানার্জি সবাই তো অবাক হয়ে যায়। বলছে, কি বলতে যাচ্ছ তুমি, সিঁদুরদান হয়ে গিয়েছে মানে? তখন রিত বলে, হ্যাঁ, আমি আপনাদের বড় মেয়ে বিদ্যা ব্যানার্জিকে শীতে সিঁদুর দিয়ে ভরে দিয়েছি। আর শুনুন, উটকো ঝামেলা করে কোনো লাভ নেই। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, এই ঝামেলাটা এখানে মিটিয়ে ফেলুন। তার থেকে ভালো হবে একটা ভালো ছেলে দেখুন, ফাগুনকে বিয়ে দিয়ে দিন, এটা সব থেকে ভালো হয়। আর তখন ফাগুনের মা বলতে থাকে, ফাগুন তো তোমাকে ভালোবাসে। রিত তখন একটু হেসে বলে, ভালোবাসা, এটাকে না ভালোবাসা বলে না, এটা হচ্ছে ওর ইগো, ওর জিদ। ও বুঝতে পারে না যে আমি কোনো পণ্য নেই, ও আমাকে প্রসেস করবে, বুঝতে পেরেছেন? আর শোনো ফাগুন, তুমি না আমার কিচ্ছু করতে পারবে না, জাস্ট কিচ্ছু করতে পারবে না। এটা বলে রিত যখন চলে যাবে তখনই পথ আটকে দাঁড়ায় ফাগুনের কাকা। ফাগুনের কাকা তখন বলে, শোনো, তুমি এবারই না জামাই, তাই তোমাকে এখন টয়লেট করছি। যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু ফল ভালো হবে না, বুঝতে পেরেছ? তখন ওইখানে পিহু চলে আসে। পিহু এসে বলতে থাকে, ওর কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। তোমাদের কিছু ফেক ছবি এসব দেখে কোনো লাভ হবে না। এই যে কিছু ডকুমেন্ট, এসব নিয়ে কি সার্কাস করতে চাচ্ছ? কি এগুলো কি তোমাদেরকে মানায়? কি কপিল তোমাকে মানায়? এই ভারী কর্তা কেশব ব্যানার্জিকে মানায়? উত্তর দিচ্ছ না কেন? তখন কপিল পিহুকে ধমকাতে থাকে, বলছে একদম কথা বলবে না। তখন বলে, ধমকি কোনো লাভ হবে না, আমি সাক্ষী দিব। রিত, তোমার কোনো চিন্তা নেই, এসব ফেক ছবি দেখে ওরা কিচ্ছু করতে পারবে না। আমি কোর্টে সাক্ষী দিব যে ওদের বিয়ে হয়নি। আর তুমি নিশ্চিন্তে বিদ্যার কাছে চলে যাও, আমি তোমার পাশে আছি রাজজিৎ। তখন রাজজিৎ থ্যাংক ইউ বলে চলে যাবে। ওই মুহূর্তে পিছন থেকে হাত ধরে ফাগুন বলছে, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কারো কাছে শেয়ার করব না। রাজজিৎ তখন বলে, কে বলেছে তোমাকে শেয়ার করতে? আর তুমি শেয়ার করার কে? ছাড়ো আমার হাত। এই বলে ফাগুনকে একদম ছেড়ে ফেলে দিয়ে চলে যাবে রিত। তখন ওইখানে সামনে দাঁড়ায় রাজদেব চ্যাটার্জি। রাজদেবকে দেখে তো রাজজিৎ অবাক হয়ে যায়। রাজদেব চ্যাটার্জি বলে, ও তুমি এসেছো, ভালো হয়েছে, সেটেলমেন্ট করতে এসেছো তাই তো? তখন বলে, না বাবা, আমি কোনো সেটেলমেন্ট করতে আসিনি, আমি এখানে বলতে এসেছি তোমরা এই ব্যাপারটাকে এখানেই মিটিয়ে নাও, অথবা তোমরা কোর্টে যেতেই পারো, যাও কোর্টে যাও, আমার নামে মামলা করো, অ্যারেস্ট ওয়ারেন্ট বের করো, আমি কোনো মাইন্ড করব না। তবে জনসমক্ষে আমি বলে দিচ্ছি, আমি বিদ্যার হাত কিছুতেই ছাড়বো না। যা শুনে তো সবাই পুরোই অবাক হয়ে যায়। রিত তখন তার বাবাকে বলতে থাকে, আচ্ছা বাবা, তুমি তো আমার জন্মদাতা, তোমার তো বোঝা উচিত তোমার ছেলে কাকে চায়, সে কি করতে চায়, তার মন তো তোমার বোঝা উচিত। তখন বলে, আমি রাজি। যা শুনে অবাক হয়ে যায় রিত, বলছে, রাজি মানে তুমি কি বলতে চাচ্ছ? তখন বলে, হ্যাঁ আমি রাজি। বিদ্যাকে নয়তো কলেজ ছাড়তে বলো, বাড়িতে আসতে বলো, অথবা ফাগুন বাড়িতে আসবে, যে কোনো একটা করতে হবে। তখন রিত বলে, বাবা তুমি কি দাঁড়িপাল্লা নিয়ে বসেছ? একদিকে ফাগুন আরেকদিকে বিদ্যা, তুমি কি দোকানদার হয়ে গিয়েছো নাকি? তুমি দোকানদারি করছো? তখন বলে, তুমি ভদ্রভাবে কথা বলো। রাজদীপ তখন বলতে থাকে, এই বিদ্যা কাল অবধি পর্যন্ত আমাকে থ্রেট দিয়েছে, আরও শ্রাবণের সাথে যা করেছে, শ্রাবণের ভাই। পিও তখন বলে, কিসের ভাই, আপনি কাকে ভাই বলছেন? আপনি জানেন ফাগুন এবং শ্রাবণ ওর সঙ্গে কিরকম খারাপ ব্যবহার করে? আর ফাগুনের কথা বলছেন, ফাগুন অসামাজিক কার্যকলাপ করে, ও বাইরের মেয়েদের সঙ্গে টিচ করে, এই বাড়ির ছেলে হয়ে ওর হয়ে আপনি ওকালতি করছেন? হ্যাঁ করবেনই তো, ও তো আপনার হয়ে কাজ করে। ওর যেমন লজ্জা নেই, এমনকি বাড়ির মানুষের যেমন লজ্জা নেই, তেমন আপনারও লজ্জা নেই। আর তখন তুষার ব্যানার্জি রাগান্বিত হয়ে বলতে থাকে, যাও
বাড়িতে গেস্ট এসেছে, স্ন্যাক বানিয়ে নিয়ে এসো, এটুকুই তোমার কাজ বাড়ির বউ হিসাবে, বুঝতে পেরেছো? এই কপিল, যা তুই ওকে নিয়ে যা। তখন কপিল টানতে টানতে নিয়ে যেতে চায়, হাতটা ধরে ফেলে রিত, বলছে একদম টানতে টানতে নিয়ে যাবেন না। বাড়ির বউকে যদি ভালোই না বাসেন তাহলে হাত ধরবেন না, আর যদি হাত ধরতে হয় তাহলে ভালোবেসে হাত ধরবেন। আমার মা এবং বিদ্যা এটা শিখিয়েছে। তখন রিত তার বাবাকে বলে, যাই হোক, তোমরা কোর্টে যাও, যা খুশি করতে পারো, এর শেষ আমি দেখে নিব। এই কথা বলে রিত যখন চলে যাবে তখন সামনে এসে দাঁড়ায় শ্রাবণ। শ্রাবণকে দেখে বলে, এই তো এসেছে, সারা রাত লং ড্রাইভ করে মদ খেয়ে থানায় থেকে এসেছে। কি তুমিও তো সাক্ষী দিবে যে তোমার বোনের সঙ্গে আমার বিয়ে হয়েছিল? দাও দাও, সাক্ষী দাও। কোনো লাভ হবে না, বুঝতে পেরেছ? কারণ আমি বিবাহিত, আমার বিয়ে হয়ে গিয়েছে, আর আমার বোর নাম হচ্ছে বিদ্যা ব্যানার্জি। যা শুনে ফাগুন একদম চমকে যায়, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা বলে যখন চলে যাবে রিত, তখন তার বাবা বলতে থাকে, এটাই কি তোমার শেষ কথা? তখন রিত বলে, হ্যাঁ বাবা, এটাই আমার শেষ কথা। রাজদেব তখন বলে, এর পরিণতি কি হতে পারে তুমি জানো? রিত তখন বলে, পরিণতি তুমি ভাবতে পারো, কারণ এই পাহাড় না তুমি ডাঙ্গাতে পারবে না, কারণ এই পাহাড়ের নাম হচ্ছে বিদ্যা ব্যানার্জি। যা শুনে রাজদেব বাবু তো পুরো অবাক হয়ে যায়। রিত ওইখান থেকে চলে যায়। এদিকে বিদ্যা ব্যানার্জি কলেজে চলে এসেছে। কলেজের ছাত্রছাত্রীরা এবং রাকা সবাই মিলে বিদ্যাকে ঘেরাও করে ধরেছে, বলছে, ম্যাডাম এখন কি হবে? আপনি তো শ্রাবণকে ছেড়ে দিয়েছেন, কিছুই করতে দিলেন না থানার বড় বাবুকে, এখন তো ওরাই উল্টা আমাদের নামে এফআইআর করে দিয়েছে, এখন আমাদের কি হবে? তখন বিদ্যা বলে, কোনো ভয় পেও না, থানায় তো পঞ্চম কাস্টমিস্ট রয়েছে, উনি সব সমস্যার সমাধান করে দিবে, তোমরা কোনো ভয় পেও না। আর শোনো, ভয় কেন পাবে? বিপদে সবাইকে একসঙ্গে একতাভাবে লড়তে হয়, বুঝতে পেরেছ? প্রয়োজনে আমরা সবাই একত্রিত হব, পুরো কলেজ চলে যাব নতুন বড়বাবুর কাছে। তখন রায় বলে, ম্যাডাম আপনাকেও যদি অ্যারেস্ট করে নেয়? মাস্টার মশাই বলে, হ্যাঁ, জানো তো এক রাতের মধ্যেই সব কিছু রেডি করেছে। আমি তো আমার জন্য চিন্তা করছি না, আমি চিন্তা করছি সব ছাত্রছাত্রীকে নিয়ে, তোমাদের মতো প্রফেসরদেরকে নিয়ে। কি হবে এখন? তখন বলে, মাস্টার মশাই কোনো চিন্তা করবেন না, এখনো আমাদের মতো অনেকেই আছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, বুঝতে পেরেছেন? তখনই বিদ্যা ব্যানার্জিকে কল দেয় রাজদেব চ্যাটার্জি। তখন বিদ্যা ফোনটা রিসিভ করে আর বলতে থাকে, শুনুন রাজদেব চ্যাটার্জি, ফোন এখনই আসবে এটা আমি ভালো করেই জানতাম, তবে আপনাকে না কনগ্রাচুলেশন, কারণ আপনি পঙ্কজ গোস্বামীকে ট্রান্সফার করে দিয়েছেন। রাজদেব চ্যাটার্জি বলে, হ্যাঁ ঠিকই শুনেছ, এখন তোমার পালা, বুঝতে পেরেছ? যা শুনে বিদ্যা বলতে থাকে, শুনুন, উনি হচ্ছেন একজন সরকারি কর্মচারী, ওনার পিছনে না টিকিট লাগানোই থাকে, তাই কখনো না কখনো ওনাকে ট্রান্সফার হতেই হতো। কিন্তু যদি আপনি আমার টিকিট ছুঁতে আসেন না, তাহলে জানেন তো 440 ভোল্ট একদম ঝাক্কা। আমার পাশে না পুরো স্টুডেন্ট রয়েছে, আপনি কিছুই করতে পারবেন না, কলেজ তো কিছুতেই ভাঙতে পারবেন না। প্রয়োজন আপনাকে শিক্ষা দেওয়া হবে, তারপর নতুন বড় বাবুকে, বুঝতে পেরেছেন? এটা বলে বিদ্যা ফোন কেটে দেয়। তখন রাজদেব চ্যাটার্জি বলে, উঠতে থাকো, উড়ো, তুমি না কিছুই করতে পারবে না, কালকে তোমাকে থানায় টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন বুঝবে কত দানে কত চাল। এদিকে বিদ্যা ক্লাসরুমে একা বসে অতীতের সমস্ত কিছু কল্পনা করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। তখনই সে ফোন দেয় বড়বাবুকে, বলছে, বড়বাবু একটা খারাপ খবর শুনলাম। তখন বলে, ঠিকই শুনেছেন, আমার ট্রান্সফারটা না কিছুতেই আটকাতে পারলাম না। তখন বিদ্যা বলে, আচ্ছা আপনার কি সব কাজকর্ম ফাইনাল হয়ে গিয়েছে? অফিসার বলে, না এখনও হয়নি। তখন বিদ্যা বলে, আপনাকে একটা কাজ করতে হবে, কালকে মদ্যপান অবস্থায় যতগুলি ছেলে থানায় ছিল সবগুলো ছেলেকে আপনাকে তুলতে হবে। যা শুনে পরে অবাক হয়ে যায় পুলিশ অফিসার। তখন বলে, কি বলছেন ম্যাডাম? বিদ্যা বলে, ঠিক বলছি, কিভাবে কি করতে হবে আমি আপনাকে সব বুঝিয়ে বলবো, আপনি আগে তুলে আনুন, আমি আপনাকে সাহায্য করব। তো বিদ্যা সব কিছু বুঝিয়ে দেয় পুলিশ অফিসারকে। তখন পুলিশ অফিসার রাজি হয়ে যায়। পরদিন আমরা দেখতে পাবো বিদ্যা বাড়িতে গিয়ে নিজে শ্রাবণকে একদম তুলে আনতে যায়। তখন বিদ্যার কাকা বাধা দিলে পুলিশ অফিসার ওইখানে এসে হাজির হয়। তখন বিদ্যা ব্যানার্জি শ্রাবণকে টানতে টানতে ওইখান থেকে থানায় নিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যার কাকা রাজদেব চ্যাটার্জিকে ফোন করে জানিয়ে দেয় বিদ্যা নিজে এসে শ্রাবণকে ধরে নিয়ে গিয়েছে। যা শুনে অবাক হয়ে যায় রাজদেব চ্যাটার্জি। তো প্রিয়বাস, তাহলে কি হতে চলেছে এবার? বিদ্যা কি পারবে ফাগুনকে উচিত শিক্ষা দিতে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।